নিহান মেয়ের দিকে তাকিয়ে দেখে এই মেয়েটার মাথায় সবসময় শুধু উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘুরতে থাকে। এতটুকু ব্যথা পেয়েছে সেই বিষয়ে ওনার কোনো খেয়াল নেই। মিহির হাতের ব্যথাটা নিহানকে খুব টেনশনে ফেলে দিয়েছে, কারণ হাতের অনেকটা অংশ পুড়ে গেছে। নিহান বলে, আচ্ছা মিহি, আপনার হাতে এত ব্যথা কি করে লাগলো? পায়ের ব্যথা ঠিক আছে, কিন্তু হাতের জখমটা বেশ গভীর। মিহি তার হাতের দিকে খেয়াল করে সত্যি তার হাতের জখমটা অনেক বেশি গভীর, অনেক অংশ পুড়ে গেছে। মিহি তখন দরজার সাথে ধাক্কা লেগে যাওয়ার কথাটা মনে পড়ে। শুধু এক টুকরা কাঁচ পড়েছে বলে এত জখম হবে? মিহির কাছে বিষয়টা অদ্ভুত লাগে। মিহি বলে, ঠিক বলেছে, হাতের জখমটা বেশ গভীর। তখন আগুন লাগার সময় ধাক্কা লেগে এক টুকরো কাঁচ হাতে পড়ে গিয়েছিল, তাই হয়তো এইটুকু এত জখম হয়েছে। মনে হয় চারদিকে আগুন লেগে যাওয়ার কারণে দরজার কাঁচ গরম হয়ে যায় আর হাতে পড়ে সাথে সাথে গলে গেছে। আচ্ছা, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, এখন একটু শুয়ে রেস্টে নেন। মিহি বিছানায় শুয়ে পড়ল। নিহান দরজা বন্ধ করে রেখে হানিয়া বেগমের রুমে যায়। নিহান ঘরে গিয়ে দেখে হানিয়া বেগম ঘুমিয়ে রয়েছে। আসলে ডক্টর ব্যথার জন্য যে ঘুমের ওষুধ দিয়েছে তাতে ঘুমিয়ে পড়ার কথা। সারা নোহা হানিয়া বেগমের মাথার কাছে বসে রয়েছে। নিহানকে দেখে সারা উঠে আসে। নিহান, কোনো কি জিনিস লাগবে তোমার? না সারা ভাবি, কিছু লাগবে না, মমকে একটু দেখতে এসেছি, তুমি এখানে থাকো। আচ্ছা মম কি কিছু খেয়েছে? না, বড় মামি তো এখনো ঘুম থেকে উঠেই নেই। ডক্টর ওষুধ দিয়েছে, মনে হয় না আজকে উঠবে। আমার মনে হয় আজকে রাতটা ঘুমিয়ে থাকুক, সকালে ঘুম থেকে উঠলে খাওয়ানো হবে। সেটাই বরং ঠিক কাজ হবে, মমকে আর বিরক্ত করে লাভ নেই। তুমি নুহা কেউ একজন মায়ের সাথে থাকবে, যা হয়ে গেল আজকে। আর আমি বাহিরে সিকিউরিটি আরও টাইট করে দিব, রুমের বাহিরে লোক থাকবে। আর রাতে যদি কোনো প্রয়োজন বা সমস্যা হয় আমাকে সাথে সাথে কল করবে। আচ্ছা ঠিক আছে। মেয়ে একটু রেস্ট নেয়, তবে শরীরটা বেশ টায়ার্ড লাগছে। তার এই হাতের ব্যথাটা মোটামুটি বেড়েছে। মিহির এখন ঘুমানো দরকার, কিন্তু সে বেডে শুয়ে রয়েছে। যদি এখন এখানে ঘুমিয়ে পড়ে তাহলে নিহান হয়তো ওকে উঠিয়ে দিবে। তাই মিহি গিয়ে সোফায় শুয়ে পড়ে। নিহান ডক্টরকে আবার কল করে তার কাছে থেকে কিছু ওষুধের কথা জানে। পরে ওষুধ সব কাজের লোক দিয়ে নিয়ে আসে নিহান। খাবার আর ওষুধ নিয়ে ঘরে ঢুকে মিহিকে সোফায় শুয়ে থাকতে দেখে বলে, কি হলো মিহি, আপনি সোফায় গিয়ে শুয়ে আছেন কেন? বেডে আসেন। না আসলে আপনি তো বেড কারোর সাথে শেয়ার করতে পছন্দ করেন না, তাই। নিহান ওর কথা শুনে হাসে। মেয়েটা শুধু ওর বাহিরের রূপ দেখে। নিহান বলে, সেটা ঠিক, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পছন্দ করি না, কিন্তু আপনি আজকে অসুস্থ মিহি, সো বেডে রেস্ট নিতে পারেন। মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে এই লোকটা যতটা খারাপ মনে করেছিল ততটা খারাপ নয়। মিহির অসুস্থতার সময় কতটা খেয়াল করছে, তাতে বোঝা যায় লোকটা ভালো মনের মানুষ। মিহি একটু হাসে, তবে নিহানের হাতে খাবার আর ওষুধ দেখতে পেয়ে বলে, এই খাবার আর ওষুধ কার জন্য? মিহির কথায় নিহানের খাবার আর ওষুধের কথা মনে পড়ে। সত্যি ভুলে গিয়েছিল। নিহান খাবারটা নিয়ে যায় মিহির কাছে, যেখানে টেবিলে রাখে, আর বলে, এসব খাবার আপনার জন্য, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। কিন্তু আপনি তো তখন ওষুধ হাতে লাগিয়ে দিয়েছেন, তাহলে আবার ওষুধ কেন? আর আমার খিদে লাগে নাই, এখন খেতে ইচ্ছে করছে না। খিদে না লাগলেও খেতে হবে। আর এখানে কিছু ওষুধ রয়েছে আপনার হাতের পোড়ার ব্যথার জন্য। যেহেতু পুড়ে গিয়েছে তাই ব্যথা করবে রাতে। আর আপনি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করেন, এই হাত আর পা নিয়ে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সমস্যা হবে। তাই ডক্টর বলেছে ওই ওষুধ খেতে, যাতে এইসব অদ্ভুত জিনিস না করেন। ঘুমের মধ্যে হাঁটার কি ওষুধ আছে? না সেটা নেই। এই ঘুমের ওষুধ খেলে আপনি পুরো ঘুমিয়ে পড়বেন, একদম অজ্ঞানের মতো। সো তখন হাঁটাহাঁটি করবেন না। আর হাতের ব্যথার জন্য পেইন কিলার অনেক দরকার ছিল, এটা জরুরি। মিহি নিহানের কথা মেনে নেয়। যদি জেদ করে তাহলে আবার বকা দিতে পারে। মিহি এখন বকা খেতে চায় না। কি সুন্দর মিহির যত্ন করছে নিহান। খাবার নিয়ে চামচ দিয়ে মাখিয়ে মিহির মুখে তুলে দেয়। খাবারটা খেয়ে নেন। কিন্তু একটা কথা জানেন, আপনার পালিয়ে যাওয়া বউয়ের জন্য খারাপ লাগছে। মানে নিয়ে যতটা চিঠিতে আপনাকে খারাপ বলেছিল, আপনি কিন্তু ততটা খারাপ না, ভালো আছেন। না, এতে করে নিয়ে দোষ নাই। আসলে ছোটবেলা চাচা ওর সাথে আমার বিয়ে ঠিক করে গিয়েছিল। সবাই জানতো বড় হয়ে নিয়ার সাথে আমার বিয়ে হবে, তবে নিয়ার প্রতি আমার তেমন কোনো ফিলিংস ছিল না।
ওর সাথে কথাও ভালো করে কখনো বলি নাই। আর রাজনীতি নিয়ে ভিজেছিলাম, তাই নিয়ে আমার রাগী রূপ দেখেছে। ও, যদি আপনি নিয়ার সাথে কথা বলতেন, ওর সাথে সময় কাটাতেন, তাহলে হয়তো নিয়া আপনার বন্ধুর সাথে পালিয়ে যেত না, আর আপনারও আমার মতো মেয়েকে বিয়ে করতে হতো না। ঠিক বলেছেন, যদি নিয়ার সাথে বিয়ে হতো তাহলে এই মিহি চুন্নি আর বদের হাড্ডির সাথে পরিচয় হতো না। আমি চুন্নি না। নিহান হেসে মিহিকে খাইয়ে দেয়। মিহি শুধু নিহানকে দেখতে থাকে। নিহার সাথে যদি সত্যি বিয়ে হয়ে যেত নিহানে, তাহলে হয়তো এইরকম একটা মানুষের সাথে মিহির পরিচয় হতো না। মিহির আম্মু সবসময় বলতো মিহির জন্য একটা রাজকুমার আসবে, ওকে অনেক যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখবে, আর সেই রাজকুমারের প্রতিটা গুণ নিহানের মধ্যে রয়েছে। যদিও নির্বাচন অবধি নিহান ওর সাথে থাকবে। অন্যদিকে আজকে নিয়া রায়ান বিয়ে করেছে, ওদের আজকে বাসর রাত হবে। এদিকে কি হচ্ছে সেই বিষয়ে নিয়া জানে না কিছু। নিয়া এখন একটা ফুল দিয়ে সজ্জিত রুমে বসে রয়েছে। রায়ান রুমে প্রবেশ করে নিয়া বলে, রায়ান, আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। এখন শুধু তুমি আমার। নিয়া, তুমিও শুধু আমার। রায়ান কথাটা বলে নিয়াকে জড়িয়ে ধরে, তবে নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। রায়ানের জন্য ও শুধু একটা ধানের গুটি, যার সাহায্য শিকদার বাড়িতে ঢুকতে পারবে। শিকদার বাড়িতে হানিয়া বেগমের রুমটা পুড়ে গেছে, এখন ওনাকে নতুন রুমে রাখা হয়েছে। একটা ছায়া হানিয়া বেগমের নতুন রুম দেখছে, যেখানে অনেক সিকিউরিটি রয়েছে। ছায়াটা সেটা দেখে কারো কাছে ফোন করে, স্যার, হানিয়া শিকদার এভাবে বেঁচে গেল, এখন কি করব? শুধু মিহি নামের মেয়েটার জন্য সব নষ্ট হয়ে গেছে। এখন পুরো বাড়িতে সিসিটিভি থাকবে, কাজ আরও কঠিন হয়ে যাবে। সেটা আমি জানি, তবে হানিয়া শিকদারকে মরতে তো হবে। মনে করেছিলাম আগুনে পুড়িয়ে মেরে ফেলবো, কিন্তু দুর্ভাগ্য বেঁচে গেল। তাই এখন আরও কষ্ট পেয়ে মরতে হবে। খেলা তো মাত্র শুরু হলো, ফিক্সার তো এখনও অনেক বাকি। নিহান মিহিকে খাইয়ে দেয়, এরপর ওষুধ খাইয়ে দেয়। নিহান ওকে বেডে শুয়ে বলে, কিন্তু মিহি সোফায় শুয়ে পড়ে। নিহান বলে, আচ্ছা মিহি, আপনি তখন তালা যে ফিন দিয়ে খুলতে হয় সেটা কি করে জানেন? আরে ওইটা জানা কোনো বিষয় হলো? আমি যখন রাত করে মেসে ঢুকতাম, তখন সেখানের গার্ড দরকার তালা দিয়ে রাখতাম। সেখান থেকে ফিন দিয়ে তালা খুলে শিখে নিয়েছি। এখন তালা খোলা আমার পা হাতের খেলা। ও, সব জায়গায় এই ছুরিবিদ্যা প্রয়োগ করতে শুধু শুধু আপনাকে শুনি বলি? নিহানের কথা শুনে মিহি একটা মুখ বেঞ্চি কাটে। সবসময় শুধু তাকে অপমান করে। একটু চুরি করে খাবার খেয়েছে, তার জন্য কি তাকে সুন্নি বলে ডাকবে? মিহির মুখ থেকে নিহানের খুব হাসি পায়। মেয়েটা সত্যিই অনেক বাচ্চা। নিহান বলে, মিহি, তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই ঘুম পেয়ে যাবেন। তবে আজকে যেহেতু আপনি অসুস্থ, তাই বেডে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় গিয়ে ঘুমাবো। আরে বেডে ঘুমানোর দরকার নাই, আমি সোফাতে ঘুমিয়ে পড়তে পারবো। আর এই সোফা অনেক বড়, আমি তো এর চেয়ে ছোট জায়গায় ঘুমিয়েছি, আপনি বেডে ঘুমান। নিহান মিহিকে বেডে ঘুমাতে বলে, কিন্তু মিহি রাজি হয় না। সে সোফায় শুয়ে পড়ে। ঘুমের ওষুধ খাওয়ার ফলে মিহি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু নিহানের ঘুমে ধরে নেয়। হঠাৎ করে নিহানের ফোন বেজে ওঠে। চেক করে দেখে সানভি ফোন করেছে। সানভি বলে, হ্যালো বস, থানার ওসিকে ফোন করা হয়েছে, উনি কালকে আসবে, সব তদন্ত করবে। আর বাড়িতে সিসিটিভি ক্যামেরা কালকের মধ্যে পৌঁছে যাবে। আজকে দোকান বন্ধ ছিল। ওকে, কাজটা ভালো করে হয়ে যায়। আর অপোজিশন পার্টির কি অবস্থা? নিহান আর সানভি বেশ অনেক সময় রাজনীতির বিষয় নিয়ে কথা বলল, আর বাড়ির সিসিটিভির বিষয়ে। নিহান ফোন রেখে ঘরে ফিরে আসে। এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। ঘরে ফিরে এসে দেখে মিহির দিকে চোখ যায়। ওর দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে। নিহান সোফার কাছে গিয়ে মিহির ঘুমের মধ্যে ওর হাতটা সোফা থেকে ফেলে দিতে যাবে, তখন নিহান ধরে ফেলে। নিহান বলে, এই জন্য এই মেয়েটাকে বলেছিলাম ভিটে ঘুমাতে। এরকম হাত পা না ছড়ালে উনি তো ঘুমাতে পারে না। হাতের যা অবস্থা, যদি ব্যথা লাগে। কিন্তু একটা কথা শুনে না, আমার নিহানের কথা মিহির কান অবধি যায় না, কারণ ও এখন ঘুমে রয়েছে। নিহান মুগ্ধ হয়ে ঘুমন্ত মিহিকে দেখে, মেয়েটা জেগে থাকলে কতটা দুষ্টুমি করে, কিন্তু ঘুমিয়ে থাকলে কি শান্ত। মিহির চোখের সামনে আসা চুলগুলো নিহান সরিয়ে কানের কাছে গুজে আর বলে, এই মেয়েটা সত্যি অদ্ভুত। কখনো মনে হয় এরকম বাচ্চামি কেউ করতে পারে। হয়তো এই বাচ্চামিগুলোর জন্য মিহিকে এত ভালো লাগে। নিহান
হেসে মিহির হাত পা সব সুন্দর করে সোফায় রেখে আর আলমারি থেকে কয়েকটা বালিশ এনে চারপাশে দেয়। এরপর নিহান বেডে শুয়ে পড়ে। সকাল হয়ে গেছে। জানালা বেদ করে এক মুঠো রোদ এসে পড়েছে নিহানের চোখে। নিহান চোখ খুলে ফেলে সোফার দিকে তাকিয়ে দেখে সেখানে মিহি ঘুমিয়ে রয়েছে। ঘুমের ওষুধ খেয়েছে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে না। নিহান উঠে ওয়াশরুমে যায়, পরে ফ্রেশ হয়ে ওর মায়ের রুমে যায়। নুহা সেখানে বসে রয়েছে আর হানিয়া বেগম জেগে আছে। নিহান রুমে ঢুকে বলে, মাম তোমার শরীর কেমন আছে? কোথাও কি ব্যথা করছে? তুমি কি ঠিক আছো? হানিয়া বেগম ছেলেরা তো চিন্তা দেখে হাসে, যদিও তার শরীরের অনেক জায়গায় পুড়ে গেছে, ব্যথা করছে। হানিয়া বেগম বলে, নিহান আমি একদম ঠিক আছি, কোথাও ব্যথা করছে না। কালকে যা আগুন লেগেছে ছিল সত্যি মাম, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা খাবার খেয়েছো তুমি মাম? নিহানের কথার মধ্যে সারা খাবার নিয়ে আসে। নিহান বলে, আচ্ছা সারা ভাবি তুমি মমকে খাইয়ে দাও, আর ডক্টরকে খবর দেওয়া উচিত, কারণ মায়ের পুরো জায়গায় ড্রেসিং করা দরকার। নুহা বলে, নিহান ভাই ডক্টরকে আর ডাক দিতে হবে না, চাচির ড্রেসিং আমি করতে পারবো। আমার মেডিকেল পড়াশোনা প্রায় শেষ, তাই এই টুকটাক ড্রেসিং আমি করতে পারি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ড্রেসিং করো। নুহা, তবে পড়াশোনা করতে হবে ভালো করে, সারাভাবে মায়ের কাছে থাকবে, তুমি কলেজে যাবে। ঠিক আছে নিহান ভাই। মিহি ঘুম থেকে উঠে দেখে ওর চারপাশে বালিশ দেওয়া। বিষয়টা অদ্ভুত। মিহি যখন ঘুমিয়েছিল স্পষ্ট মনে আছে ও কোনো বালিশ নিয়ে ঘুমায় নাই, মনে হয় খাটাস লোক দিয়েছে। মিহি তাকিয়ে দেখে নিহান বিছানায় নেই, ঘুম থেকে উঠে পড়েছে। এটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে একটা থ্রি পিস বের করে। মিহি বলে, আজকে থ্রি পিস পরতে হবে, শাড়ি আর পরতে পারবো না। সারা হানিয়া বেগমকে খাইয়ে দেয়। নিহান এতক্ষণ সময় ওর মায়ের কাছে বসে রয়েছে। এরপর হানিয়া বেগমকে ওষুধ খাইয়ে ওনাকে রেস্ট নিতে বলা হয়। নিহান আর সারা রুম থেকে বেরিয়ে আসে। নিহান বলে, সারা ভাবে মম তখন সামনে ছিল, তাই কথাটা বলতে পারিনি। আজকে বাসায় পুলিশ আসবে। কালকে মমির রুমে যে আগুন লেগেছিল সেটা কি করে লাগলো আর কে বাহির থেকে রুমের দরজা লক করেছে সেটা জানতে হবে। তুমি ঠিক বলেছ নিহান, সত্যি কালকের ঘটনার জন্য কথা ভাবলে আমার কলিজা কেঁপে ওঠে। যদি মিহি না থাকতো তাহলে কি যে হতো, এই বিষয়ে জানা সত্যি জরুরি। আচ্ছা মিহি কোথায়? ও ঠিক আছে? কালকে আগুনে হয়ে ও মনে হয় ব্যথা পেয়েছে। মিহির হাতের আর পায়ের কিছু অংশ পুড়ে গেছে, তবে ওকে মেডিসিন দিয়েছে, এখনও ঘুমিয়ে রয়েছে। ও আচ্ছা, এত ঝামেলার মধ্যে মিহির কাছে যেতেই পারিনি। যখন ও ঘুমিয়ে রয়েছে বিরক্ত করব না, পরে গিয়ে দেখে আসবো ওকে। আচ্ছা নিহান আমি যাই। জায়ান অফিসে চলে যাবে, ওর টিফিন রেডি করতে হবে। নিহান সারার সাথে কথা বলা শেষ করে রুমের দিকে চলে আসে। রুমে ঢুকে মিহিকে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। নিহান বলে, মিহি আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? উঠে পড়েছি একটু আগে। নিহান বেডে গিয়ে বসে যায়। অন্যদিকে মিহি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সময় ধরে একটা গলার চেইন পরার চেষ্টা করছে। এই গোল্ড চেইন ওর মায়ের দেওয়া, উপরে উপহার সবসময় পরে থাকে, কিন্তু কালকে বউভাতের জন্য খেয়াল রাখা হয়েছিল। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে বলে, কি হলো, এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? না মানে আসলে এই চেইনটা গলায় পরার ট্রাই করছি, কিন্তু হাতের ব্যথার জন্য পড়তে পারছি না। নিহান বেড থেকে উঠে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মিহির হাত থেকে চেইন নিয়ে নেয়। নিহান বলে, মিহি দেন আমি পরিয়ে দিই। যদি আপনি ছিঁড়ে ফেলেন? নিহান জোর করে চেইনটা পরিয়ে দেয় আর বলে, সব জিনিস আমি খারাপ করে ফেলি না, কিছু সুন্দর করে পরিয়ে দিলাম। নিহান সব জিনিসে বেস্ট আর ফার্স্ট হয়। নিহানের ফার্স্ট কথাটা শুনে মিহির পরীক্ষার রেজাল্ট কথা মনে পড়ে যায়। আজকেও রেজাল্ট দেওয়ার কথা। মিহি যা পরীক্ষা দিয়েছে তাতে নিশ্চয়ই সে ফেল করবে, কিন্তু সেটা সমস্যা না। মিহির ভার্সিটি অনেক বড়, তাই যদি ফেল করে সাথে সাথে ওর আব্বুকে ফোন করে বলে দিবে। সেই কথা শুনে ওর আব্বু যদি এখানে চলে আসে সর্বনাশ হয়ে যাবে। মিহি বলে, আজকে আমি শেষ। কি করে ভুলে গেলাম এই দিনটা? কি হয়েছে মিহি, কোনো সমস্যা? সমস্যা মানে সমস্যা, আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে, কিন্তু আমি ফেল করব। যদি একবার আব্বুকে ফোন করে বলে দেয় আমি ফেল করেছি, তখন কি হবে? মিয়া তো টেনশন করবেন না, পাশ করতে পারেন আপনি। আরে আমি নিশ্চয়ই ফেল করব, পরীক্ষার মধ্যে পুরো খাতা খালি রেখে এসেছি, ফেল অবশ্যই করব, নিজের উপর বিশ্বাস আছে আমার। রিয়েলি লাইফে অনেক মানুষ দেখেছি যারা পাশ করা বা গোল্ডেন পাওয়ার কথা বলে, কিন্তু আপনার মতো এরকম কনফিডেন্সের সাথে ফেল করার কথা কেউ বলে নাই।
আপনার এই ফেল করার কনফিডেন্স দেখে আমি সত্যি অবাক। হি হি, আসলে আকাশে লাখ তারায়, ছাদ কিন্তু একটাই। মিহির হাসি দেখে নিহান ওর দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা এত বাচ্চা কেন, কিন্তু এখন কি করবে? ফাইনের যা অবস্থা তা নিয়ে কলেজে যেতে পারবে না। নিহান বলে, কলেজে যেতে হবে বুঝতে পারছি, কিন্তু হাতের আর পায়ের যা অবস্থা তা নিয়ে বাড়ি থেকে বাহির হতে পারবেন না। পুরো জায়গায় অনেক ব্যথা করবে, কোথাও বের হবেন না আপনি। নিহানের কথা মিহি বুঝতে পারছি, কিন্তু মিহি যেতে হবে, ওর বাবা মেরে ফেলবে। মিহি বলল, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু কলেজে না গিয়ে কী করবো? যদি ওর আব্বুকে রেজাল্টের কথা বলে দেয়, তাহলে আব্বু শহরে চলে আসবে, তখন আমাকে নিয়ে গ্রামে চলে গিয়ে বিয়ে দিয়ে দিবে, তখন কি হবে? মিহি আপনাকে বিয়ে দিয়ে দিবে? বেচারা ওই ছেলের কী হবে? কিন্তু এখন কলেজে যদি যান তাহলে কি হবে? আর আপনার আব্বু যদি বিয়ের কথা জানে তাহলে কি সমস্যা হবে? নিহান, নেহাল মল্লিকের সাথে আপনার বিয়ে হচ্ছে এটা জানলে উনি খুশি হবে। মিহি কথাটা শুনে হাসে, কি সুন্দর কথা, ওনার সাথে বিয়ে হচ্ছে বলে নাকি তার আব্বু খুশি হবে? যদি একবার ওর আব্বুর সাথে দেখা হতো তাহলে বুঝতে পারতো ওর বাপ কী জিনিস। মিহি বলে, আপনি যদি আমার বাপের সাথে একবার দেখা করতেন তাহলে বুঝতে পারতেন। আমার আব্বু যদি আমাদের বিয়ের কথা জানে তাহলে সারা জীবন আমার আপনার সাথে থাকতে হবে। নির্বাচন পরে ডিভোর্স কি করে দিবেন আপনি আমাকে? মিহি মুখে ডিভোর্স কথাটা শুনে নিহান ওর দিকে রাগি চোখে তাকায়, তবে বিষয়টা খারাপ লাগে ওর। নিহান বলে, আপনার কি সমস্যা? সবসময় ডিভোর্স আর নির্বাচন পরে ছেড়ে দেওয়া কথা বলেন, এই কথা ছাড়া আপনার মাথায় কিছু আসে না? আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারবেন, আমি আপনার মতো এরকম একটা মানুষের সাথে জীবনে থাকবো না, তাই নির্বাচনের পর ডিভোর্স দরকার। মিহি, আপনি কি বললেন? আমার মতো মানুষ মানে কি বলতে চাইছিলেন আপনি? আপনার মতো এরকম একটা রাগী, বদমেজাজি, খাটাস আর বকা দেওয়া লোকের সাথে জীবনে থাকবো না আমি। আর যদি কোনোদিন নিয়ে আপনার জীবনে ফিরে আসেন তাহলে কি হবে? তখন আমাকে চলে যেতে হবে। আপনি তো এখনও নিয়াকে ভালোবাসেন। নিহানের এবার রাগ উঠে যায়। মেয়েটা সব সময় ওর বকা দেওয়া তাহলে দেখে ওর থেকে কেয়ার করছে, তার কি হবে? আর নিয়ারও কখনো ভালোবাসে না যে অন্য কারোর সাথে পালিয়ে গেছে, তার সাথে থাকার কথা নিহান ভাবে না। নিহান বলে, ভুল হয়েছে, আপনাকে আমি সবসময় বকা দেয়, কেয়ার তো করা জীবনে দেখলেন না। ঠিক আছে, যা ইচ্ছা তাই করেন, কলেজে যান বা না যান আমার সেই নিয়ে যায় আসে না। নিহানের রাগী চোখ দেখে মিহি বেশ ভয় করতে থাকে। বিয়ের দিন আসলে সত্যি যেন নিহান এত রাগ করে নাই যতটা এখন করেছে। মিহি বলে, না মানে আমি কথাটা ওই রকম করে বলি নাই। আসলে মিহি, আপনার আসলে এই সব কথা শোনার মতো মুড আমার নাই। আমার পরিষদের কাজ রয়েছে, মিটিং করতে হবে। এমনই চুরি করে বিয়ে খেতে এসে যা ঝামেলায় ফেলে দিয়েছেন, আর আপনি কলেজে যান, জাহান্নামে যান, সেটা আপনার বিষয়, আমার না। মিহি কোনো কথা বলে না। যদি আর একটা কথা বলে তাহলে এখান থেকে সত্যি সোজা জাহান্নামে ফেলে দিবে। মিহি আয়নার সামনে থেকে যখন চলে আসতে যাবে তখন হঠাৎ করে ব্যথায় পা হাতে। মিহি বলল, ও মিহির মুখে ব্যথার করার মতো আওয়াজ পেয়ে নিহান তাকায়। হাতে মনে হয় বিষ লেগে গেছে। এই মেয়েটা কখনো কেয়ারফুল হবে না। নিহান হাতের দিকে তাকিয়ে দেখে হাতের পুরা জায়গা দিয়ে রক্ত পড়ছে। নিহান বলে, মিহি কি হয়েছে? হাত দিয়ে দেখে রক্ত পড়ছে, কোনো একটু কি সাবধানে চলতে পারেন? কি হয়েছে? নিহান মিহির দিকে এগিয়ে আসে, তারপর ওর হাত ধরে ওকে বেডে বসিয়ে দেয় আর গিয়ে মেডিসিন বক্স নিয়ে আসে। সেখান থেকে ওষুধ দেয় দিতে ওর হাতে। নিহান বকা দেয় আর বলে, মিহি আপনাকে নিয়ে যে কি করব আমি একটু খেয়াল করতে পারেন না আপনি? কলেজে যাবেন কি করে এখন এই হাত নিয়ে? আর সকালে যে ড্রেসিং করতে হবে সেই বিষয়ে কি করে ভুলে গেলেন আপনি? আর আমার সকালে ওষুধ লাগিয়ে দেওয়ার কথা মনে পড়ে নাই? নিহান মিহিকে বকা দিচ্ছে, কিন্তু মিহি ওর দিকে তাকিয়ে রয়েছে। লোকটা কি অদ্ভুত মানুষ, তাই না? একটু আগে বলেছিল ওর কেয়ার করবে না, কিন্তু ঠিক ওর খেয়াল রাখছে। এতদিনে লোকটা ওর কত আপন হয়ে গেছে। একটা মায়া কাজ করে ওর উপর, এরকম অনেক দিন থাকে। সরি, আপনাকে তখন ওইরকম করে কথা বলেছি বলে কিন্তু বুঝতে পারছেন না কেন? আপনি একদিকে আমার মনে অনেক জায়গা দখল করে নিয়েছেন। যদি সারা জীবন আমার সাথে থাকেন তাহলে কত ভালো হবে, কিন্তু এটা কি কখনো হবে? মিহি কলেজের জন্য রেডি হয়ে যায়। নিহান ওর জন্য সানবিকে দিয়ে 3 জানায়। নিহান আজকে মিটিং করতে যাবে পরিষদে। আজকে মিহি রেডি হয়ে যায়। সানবি নিচে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় ধরে নিহান আর মিহিকে দেখে না। আসলে সানবি ও নিহানের সাথে পরিষদে যাব। বেচারা নিহানকে সকাল সকাল ঘুম থেকে উঠে 3 নিয়ে আসতে বলে, তাই ভালো করে ঘুমাতে পারেন। সানবি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে।
নুহা নিজের কলেজে যাওয়ার জন্য নিচে নামে। হঠাৎ করে সানভির সাথে ধাক্কা লেগে যায়। সানভি বলে, আরে সরি, আপনি কি ঠিক আছেন? নুহা, দেখতে পাইনি আমি। নুহা যদিও নিজেকে সামনে নেয়, তবুও নিচে পড়ে গেলে আসলেও আসার সময় ওড়না ঠিক করেছিল, তাই সানভিকে দেখতে পাইনি। নুহা বলে, না আমি ঠিক আছি, আসলে দোষটা আমার। ওড়না ঠিক করতে করতে হঠাৎ করে পড়ে গিয়েছে। সানভি হাত বাড়িয়ে দিয়ে নুহাকে ওঠায়। তখন নিহান আসে আর বলে, কি হয়েছে সানভি? নুহা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? জি নিহান ভাইয়া, ঠিক আছে, আসলে একটু পড়ে গিয়েছিলাম, তাই সানভি আমাকে সাহায্য করেছে। আচ্ছা মিহি কোথায়? ও আসছে। আচ্ছা সানভি, চলো যাওয়া যাক। সানভি আগে চলে যায়। আসলেও আজকে ড্রাইভ করে নিহান আর মিহিকে নিয়ে যাবে, বাট নিহান অপেক্ষা করতে থাকে। মিহি এই পায়ের ব্যথা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবে না। নুহা সেখানে দাঁড়িয়ে রয়েছে। আসলেও নিহার বিষয়ে জানতে চাই, কিন্তু নিহান এখন এই বিষয়ে জিজ্ঞেস করা ঠিক হবে না তা বুঝতে পারছে। নুহা বলে, নিহান ভাইয়া, তুমি কি নিয়ে আফির বিষয়ে কিছু জানতে পেরেছ? মানে রায়ান ও কোথায় পালিয়ে গেছে, কেমন আছে? নিহান নুহার মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটার মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। আসলে মা বাবা মারা যাওয়ার পর এক বড় বোন ছিল ওর কাছে, কিন্তু নিয়া এমন কিছু করবে হয়তো নুহা ভাবতে পারে না। নিয়ার সাথে যখন নিয়ার বিয়ের সেটা জেনে নুহা খুশি হয়, তাও বোনের বাড়িতে থাকবে, তার সাথে রবে। বিয়ের দিন নিয়ে যা করলো। নুহা, তুমি টেনশন করো না, সানভিকে নিয়ে আর রায়ানের খোঁজ করার জন্য বলেছে, খুব তাড়াতাড়ি জানা যাবে। আর একটা কথা মনে রাখবে, নিহান বেঁচে থাকতে নিয়ার কোনো সমস্যা হতে দিবে না। চাচিকে আমি প্রমিস করেছি তোমাদের আগলে রাখবো, ওকে? নিহানের কথা শুনে নুহার অনেক ভালো লাগে। এই বাড়িতে সবাই ওদের দুই বোনকে ভালোবাসে, কিন্তু নিহান আর জেঠা ওদের বেশি আদর করে। নুহা বলে, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। মিহি চলে আসে। নিহান ওকে নিয়ে নিচে নামে। সবাই খাওয়া দাওয়া করে। সানভি খেতে বলে, বাট ও বলে খিদে নেই। নিহান আর মিহি এক গাড়িতে উঠে বসে। তবে যেহেতু নুহার কলেজ নিহানের পরিশোধের পরে, তাই ও তাদের সাথে চলে যায়। সানভি আর নুহার সামনের সিটে বসেছে এবং মিহি আর নিহান পিছনে বসেছে। নুহা সুন্দর করে বসে রয়েছে। সানভি ড্রাইভ করার পাশাপাশি ওকে একটু দেখছে। নুহা মেয়েটাকে ওর খারাপ লাগে না, শান্ত মিষ্টি একটা মেয়ে, ওকে একটু পছন্দ করে সানভি। কিন্তু রায়ান যা করেছে নিহার সাথে, তাতে নিহানের বন্ধুর উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তাই সানভি এমন কিছু করবে না যাতে নিহান ওকে ঘৃণা করে। কিন্তু নুহার প্রতি ওর ফিলিংস। হানিয়া বেগম বসে রয়েছে নিজের বাড়িতে। সবাই এখন বাড়িতে নাই, ওরা চলে আসবে সিসিটিভি লাগাতে। হানিয়া বেগমের উপর যাওয়ার টিকিট কাটবে। এবার হানিয়া শিকদারকে কে বাঁচাবে? তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পের পার্টটা একটু ছোট করে দিয়েছি, তার জন্য সরি। আর গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন গল্প দিব। আপনাদের কোনো গল্প শোনার ইচ্ছা থাকলে নাম বলতে পারেন।